মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময়, ঐক্যবদ্ধ হন। সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে, তাদের স্লোগান দিচ্ছে। আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট। দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার। সেপ্টেম্বরেই ফিরছেন তিনি দেশে। তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে ব্যাপারে, এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই। আজকে আগস্টের 28 তারিখ, আর 2 দিন পরেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী, যে ঘটনার ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সিগন্যাল হতে পারে। সিগন্যালটা কি? কে বেনিফিট অফ ডাউট পাবেন, প্রফেসর ইউনূস নাকি পতিত শক্তি আওয়ামী লীগ, শেখ হাসিনা? বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে এর দায়কে নিতে হবে না সেনাপ্রধানকে? আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমান সময়ে নির্বাচন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আর সেখানেই বাজছে জটলা। প্রিয় দর্শক, এখন অনেক বিশ্লেষকই বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটা করে যেতে পারবেন না, নির্বাচনের আগেই তাকে পদত্যাগ করতে হতে পারে। তো দর্শক, আপনি কি মনে করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনটা করে যেতে পারবেন, নাকি তিনি তার আগেই পদত্যাগ করে দেশ থেকে চলে যাবেন? প্রিয় দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, আর যা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে সকাল 10টায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর যে রাউন্ড টেবিল, গোল টেবিল আলোচনার কথা ছিল, সেটা সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে, তাদের স্লোগান দিচ্ছে। আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট। আমরা আর কি করব? এই দেশে যে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে, সাংবাদিকদের সমিতির একটা ইউনিটি, রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসে এই গন্ডগোল, এই গ্যাঞ্জাম, এ থেকেই বোঝা যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে। আর আমরা তো অন্য কিছু না, আমরা 71, 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময়, ঐক্যবদ্ধ হন, এই আমাদের দাবি। নয়াদিল্লির রাজনৈতিক মহলের সূত্র থেকে জানা গেছে, দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন। ভারত সরকারকে বলেছেন তার দেশে ফেরার ব্যবস্থা করতে। এটাই ভারতের স্পষ্ট সিদ্ধান্ত। তাহলে এখন কিসের ভিত্তিতে বলছি দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার? সেপ্টেম্বরেই ফিরছেন তিনি দেশে। মূল সিদ্ধান্ত, কোনোভাবেই আমেরিকাকে পা রাখতে দেয়া যাবে না বাংলাদেশে। এটা চীন, ভারত, রাশিয়া প্রত্যেকেরই সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা যাবে। আর এই দূরে রাখতে গেলে তার প্রবলতর প্রতিপক্ষ যে তাকে নিয়ে আসতে হবে বাংলাদেশের নির্বাচনে, নইলে জামাতের জেতার সম্ভাবনা নাই এবং বিএনপি তারা একেবারে টকটক করে এগিয়ে জিতে যাবে। সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনের ময়দানে এন্ট্রি দিতে হবে, এটা ভারতের লাইন। এই প্রেসক্রিপশনে জামায়াত এবং এনসিপির অংশটি চাইবে না ঠিকই, এই প্রেসক্রিপশন তাদের পছন্দের নয়। এমনকি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানেরও মনঃপুত হবে না এই প্রেসক্রিপশন। তবু এই মুহূর্তে অন্য কোনো ওষুধ নেই, না হলে বাংলাদেশ চলে যাবে আমেরিকার একেবারে কবজায়। ভারত নিশ্চিতভাবেই আওয়ামী লীগের বন্ধু, কিন্তু মনে রাখতে হবে চীনও কিন্তু আওয়ামী লীগের শত্রু নয়। চীনের সাথে আওয়ামী লীগের অনেক বড় সম্পর্ক, এবং আওয়ামী লীগের সময়ে চীন যতটা ব্যবসা করেছে বাংলাদেশের সঙ্গে, ভারতের সঙ্গে তার কিছুই নয়। কিন্তু একই কথা বলা যায় রাশিয়া সম্পর্কে। শেখ হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল।
এই পরিপ্রেক্ষিতে ওই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা, সেটা কিন্তু রাশিয়ার সাথেই চুক্তি করে সেটা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে হাসিনার শিগগির দেশে ফেরার সম্ভাবনা কতটা দেখা যাক। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের কমপক্ষে 3 মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়। সেই হিসেবে নভেম্বরের গোড়ার দিকে ঘোষণা দিতে হবে নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে, যদি ফেব্রুয়ারির শুরুতে ভোট হয়। কিন্তু আমেরিকা যেভাবে তাড়াহুড়ো করছে, তাতে নির্বাচন এগিয়ে এনে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার চাহিদা মতো ডিসেম্বরের শেষ সপ্তাহে করা হয়, তাহলে কমিশনের তফসিল ঘোষণা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে করতে হবে। এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেয়া যায় না। আর সেটা বাস্তব হলে শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে ভারত আঙুল চুষবে, এটা হয় না। তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে ব্যাপারে, এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই। এই বিষয়টি নিয়ে যা কিছু কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা করা প্রয়োজন, ভারত সেটা তৈরি রাখছে। খুব সচেতনভাবে আমি ওই সামরিক ব্যবস্থার কথাটা এখানে উল্লেখ করেছি। এই মুহূর্তে এটা নিয়ে বিশদে কিছু বলবো না, শুধু এটাই বলবো সব অপশন খোলা রেখেছে ভারত। উদ্দেশ্য একটাই, আমেরিকাকে দূরে রাখো এবং ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করো যারা দেশের উন্নতি নিয়ে মাথা ঘামায়। আর এই বিষয়ে চীনের থেকেও কিন্তু ভারতের কোনো যে বাধা আসবে সেটা ভাবারও কোনো দরকার নেই, আর সেটা ভাবা যায় না। অর্থাৎ চীনও থাকবে এই ধারণার সঙ্গে, এই ব্যাখ্যার সঙ্গে, এবং রাশিয়াও থাকবে। আর এই নিরপেক্ষ এবং ব্যবসা ভালোভাবে দেশ চালাবার জন্য যে সরকার, সেটা এখন একমাত্র সম্ভব হাসিনাকে দিয়ে। তাই হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব শিগগির, এটা আদৌ অবাস্তব নয়। মঞ্চ ৭১-এর উদ্যোগে গোলটেবিল বৈঠক পণ্ড। মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিনিয়ত হেরে যাচ্ছে। সেনাপ্রধান, আপনাকে এর জবাব দিতে হবে। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো। শিরোনামটা বেশ দীর্ঘ টানলাম। আজকে মঞ্চ ৭১, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবার একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে কয়েকদিন আগে। সেই মঞ্চ ৭১-এর উদ্যোগে আজকে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল ২৮ আগস্ট 10টা 30 স্থান ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি, DRU, শফিকুল কবির মিলনায়তন। আমি এই ঘটনাগুলো পড়ছি। এই গোলটেবিল বৈঠকে যার সভাপতিত্ব করার কথা ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী, সিনিয়র আইনজীবী, মানবাধিকার ব্যক্তিত্ব জেডাই খান পান্না, তার সভাপতিত্বে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল। তারই সোশ্যাল মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি বিস্তারিত করছি। মঞ্চ ৭১-এর উদ্যোগে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বলতে এটি আসলে পণ্ড করে দেওয়া হয়েছে। উক্ত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেডাই খান পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী এবং রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন। জেডাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেন দুজনের কেউই উপস্থিত হতে পারেননি। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, যিনি এই মঞ্চ ৭১-এর অর্গানাইজার, এবং জেডাই খান পান্না, এই দুজন মূলত এই মঞ্চ ৭১-এর অর্গানাইজার। এবং এখানে আরও উপস্থিত ছিলেন জনাব লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী, অধ্যাপক মিসবা কামাল, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে অনুষ্ঠানটি শুরু হলে 11টার দিকে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠি সোঁটা নিয়ে মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি এবং মারামারি করেন। এই মারামারি এবং হাতাহাতি করার প্রধান উদ্দেশ্য, তারা আওয়ামী লীগের কোনো চিহ্ন এদেশে রাখবে না। বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে। বর্তমানে তারা সকলে অবরুদ্ধ অবস্থায় আছেন। এটি 2টোর দিকে জেডাই খান পান্নার ফেসবুক স্ট্যাটাস, আজকে 2টোর দিকে। এই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান ছিল? এটা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করবার অনুষ্ঠান, এবং এই সমুন্নত করবার অনুষ্ঠান গোলটেবিল বৈঠক তো দূর কি বাদ। প্রিয় দর্শক, দেখলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে যে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল, এখানে স্বাধীনতা আছে, মুক্তিযুদ্ধ আছে এবং সংবিধান আছে। সেই বৈঠকে কি ন্যাক্কারজনক ঘটনা ঘটল।
একজন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক। লতিফ সিদ্দিকি তো আওয়ামী লীগের সঙ্গেই নেই, আওয়ামী লীগ থেকে তিনি বেশ কিছু বছর আগে তিনি বহিষ্কৃত। সেই লতিফ সিদ্দিকিকে, একজন বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা, কিভাবে অবমাননা করলো মব বাহিনী আপনারা দেখুন। এবং যেটা এখানে পান্না আক্ষেপ আপনারা শুনলেন। বাংলাদেশ আসলে আর বাংলাদেশ নেই। এই বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, স্বাধীন বাংলাদেশের কথা বলবেন, যে 54 বছর যাবৎ যে বাংলাদেশটিতে আপনি বসবাস করছেন সেই বাংলাদেশের কথা বলবেন। 71-এর রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল, আজকে আপনি কোনো মিলনায়তনে বসে, কোনো জায়গায় বসে সেই বাংলাদেশের কথা বলবেন, আপনি বলতে পারবেন না। আপনার গলা চেপে ধরা হবে, আপনার উপর মব ক্রিয়েট করা হবে। আজকে অনুষ্ঠানে সেটিই করা হয়েছে। আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেছি এটি বাংলাদেশ শুধু না, বিশ্ববাসীরও আর বুঝতে মনে হয় বাকি নেই। আমার প্রতিবেশী ভারত, তারা আমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিল। আপনারাও দেখুন, ভারতবাসীও দেখুন যে আমাদের বাংলাদেশটা কি হয়ে গেছে। আজকে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না প্রকাশ্যে। বাংলাদেশ এই পরিণতিতে পড়ে গেছে। এর দায় কার? এর দায় কাকে দেবো আমি? এর দায় আমি কি সেনাপ্রধানকে দেবো? বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে এর দায় কি নিতে হবে না সেনাপ্রধানকে? সেনাপ্রধানের আমি সমালোচনা করছি না, আমার সমালোচনা করছি না এটা বলাও ভুল। আমি দায় দিচ্ছি। তো আমাকে ধরবেন, মারবেন, মেরে দিন, গুলি করে মারুন। কারণ আমি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, আমি সেই বাংলাদেশ চাই না। আমি আরেকটা পূর্ব পাকিস্তান হতে চাই না। আজ বড় দুঃখ হয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন। আপনার কথায় বাংলাদেশের মানুষ আশাবাদী হয়েছিল। গত বছরের 5 আগস্ট বিকেলবেলা আপনার কথায় আপনি দায়িত্ব নিচ্ছেন। আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। পরিণতির জন্য সবাইকে রেডি থাকতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে হোক, যেভাবে হোক, আজকে বাংলাদেশকে যদি উল্টো পথে ফিরিয়ে দিতে চান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আজকে যদি আপনি দেখেও না দেখার ভান করেন, আপনারও পরিণতি ভালো হবে না। কিন্তু ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, আমার 350 বছর আগের কথা মনে পড়ছে। নবাব সিরাজউদ্দৌলার কথা মনে পড়ছে। সিরাজউদ্দৌলার সাথে কিভাবে মীর জাফর গং বাংলার স্বাধীনতাকে স্তমিত করে দিয়েছিল। মীর জাফরের কি পরিণতি হয়েছিল আপনারা জানেন। শুধু মীর জাফর নয়, মীর জাফর গং, পুরো মীর জাফর গংয়ের কি পরিণতি হয়েছিল আপনারা জানেন। আজকে বাংলাদেশকেও যদি অমনটাই ভাবেন, হ্যাঁ মানুষের হয়তো কষ্ট হবে, 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর, পরিস্থিতি পাল্টাবে। বাংলার স্বাধীনতা অস্তমিত হওয়ার পর সেই সময় 200 বছর লেগেছিল স্বাধীন হতে। আবার ব্রিটিশ বেনিয়ার কবল থেকে মুক্ত হতে 200 বছর লেগেছিল। আজকে 200 বছর লাগবে না। সেই সময়ের সব কিছুতে ব্যাকওয়ার্ড পৃথিবী 200 বছর দেখতে দেখতে কয়েকটা জেনারেশন চলে গেছে। আজকে কিন্তু সেটি লাগবে না। আজকে যারা বাংলাদেশকে ব্যর্থতায় পর্যবেসিত করেছেন, বাংলাদেশ উদ্ধার হবে। সেটি যে কোনো উপায়ে বাংলাদেশ উদ্ধার হবেই। বাংলাদেশকে দাবায় রাখতে পারবেন না, মুক্তিযুদ্ধকে দাবায় রাখতে পারবেন না। সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, সবাইকে বলবো যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যাবে না। কাজেই আপনারা একটু ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়িয়ে এই যে অন্যায় অপকর্মগুলো হচ্ছে এগুলো থেকে বাংলাদেশকে উদ্ধার করুন। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।